আজ আমাদের চ্যানেল গল্পসমূহের পক্ষ থেকে নিবেদন বিশিষ্ট লেখক মানবেন্দ্র পালের লেখা খুনি। এই গল্পটি হরর স্পেশাল পর্বের প্রথম প্রস্তাবনা। গল্পকার মানবেন্দ্র পালের জন্ম 1926 সালে। তার কর্মজীবন কাটে বিশ্বভারতীর পাবলিশিং ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর হিসাবে। শুরুতে নবকল্লোল ম্যাগাজিনে ছোটদের জন্য লেখা শুরু করলেও পরবর্তীকালে বড়দের জন্যও লিখেছেন একের পর এক রুদ্ধশ্বাস কাহিনী। তার মধ্যে জীবন্ত কঙ্কাল বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1397 বঙ্গাব্দে শারদীয়া পূজাবার্ষিকী পত্রিকা শুকতারায়। প্রধান চরিত্রে দেবব্রত বাবু, বিনয়বাবু, বিনয়বাবুর স্ত্রী সুষমা ও ব্রত। গল্প পাঠে মাইনুর, দেবজ্যোতি, সৌমিতা, তথাগত, সাইনুর ও আমি পায়েল। শুরু হচ্ছে হরর স্পেশাল পর্বের প্রথম গল্প, খুনি। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলেমেয়েরা মুখের সামনেই তাকে ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুজে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জপতপ, সন্ধ্যাহানিক ইত্যাদি, আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যে নজর রাখা। বীরভূম জেলায় বোলপুরের কাছে তার আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়তেন। কলেজ লাইফে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো কুসংস্কার, অলৌকিক ঘটনা, তাগাতাবিজ মাদুলির গুণাবলী নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় বিতর্ক বাধত। মানুষের জীবনের কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা, জপতপ, সন্ধ্যাহান্নিক সবই করেন, আর এতে পরম শান্তিও পান। মাঝখানে তার তো এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এসব তত্ত্ব জানার জন্য তিনি দেশি বিদেশি অনেক বইই পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতেন। প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রীর আপত্তি থাকায় বাধ্য হয়েই প্ল্যানচেট করা ছেড়ে দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন তাকে হাসতে হাসতে বলে, বাবা তুমি ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার সবচেয়ে বড় যেটা কারণ হচ্ছে, তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তেই, এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না। এখন প্রশ্ন, এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি? আসলে তা নয়। সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময়ে এত দাঙ্গা হাঙ্গামা, ট্রাম বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো এখন থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। কাজেই নিরিবিলি জায়গায় তিনি বেছে নিয়েছেন। অথচ এই তুমিই নাকি প্ল্যানচেট করতে? হ্যাঁ, প্রশ্ন করল MA পাস করা বড় মেয়ে। হ্যাঁ, তা করতাম। তখন ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের ওপর কেমন একটা চাপ পড়ে। এখনও তুমি প্ল্যানচেট করতে পারো? মেজ ছেলে কানু প্রশ্নটা করল। পারি বই কি, তবে আগে যেমন প্ল্যানচেটের কাঠের ছোট টেবিল ছিল, এখন তো সেসব আর পাওয়া যায় না। তবু একটা কাপ আর একটা চক্খড়ি পেলেই কাজ হয়ে যাবে। একটা কাপ আর চক্খড়ি? হ্যাঁ হ্যাঁ, শুধু একটা সাধারণ চায়ের কাপ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যানচেট করো না বাবা। দেবব্রত বাবু তার স্ত্রীর ভয়ে অনেক দিন প্ল্যানচেট করতে বসেননি। আজ একবার ইচ্ছে হলো বটে, কিন্তু কানুর মা শোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিলেন, এই না, এ বাড়িতে ওসব ভূতপ্রেত নিয়ে একদম ছেলে খেলা চলবে না। ব্যাস হয়ে গেল, প্ল্যানচেট পর্ব এখানেই শেষ। কিন্তু দেবব্রতবাবু জানতেন না, এই বয়সে খুব শিগগিরই আবার তাকে একদিন প্ল্যানচেট করতে বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে।
সেখান হতে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরে এক গ্রামে। এমন জায়গা যেখানে হোটেল টোটেলের বালাই নেই। তবে অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামে তার পরিচিত এক ব্যক্তিকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রিরের জন্য তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়। দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞাসা করেন। কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয়। তাই সেই হতভাগ্য ছেলেটির কথা উঠলেই সবাই নতুন করে আবার দুঃখ পাবে। দেবব্রতবাবু ভাবলেন, বেকার ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার কি দরকার, চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই তো হলো। পরিবারটি সত্যিই ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিকও। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু। বিনয়বাবুর বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়িতে এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে, সেও MA পাস। বড় ছেলেটির ভালো নাম জানা গেল না, তবে ডাকনাম ব্রত। এ বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেশ স্বাচ্ছন্দ্যে আলাপ করলেন। বলাই বাহুল্য, তাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি করেননি তারা। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের বাড়ি হয় সেরকমই। একতলা বাড়ি, পলস্তরা খসে পড়েছে, মোটা মোটা কড়ি, জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, যেখানে ধানের মড়াই, ধান ভাঙা ঢেঁকি থেকে শুরু করে গোয়াল ঘর পর্যন্ত সবই রয়েছে। তবু কোথাও যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যই। রাতে খাওয়ার পর গল্পের আসর বসল। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে সমানে তাল মিলিয়ে চলেছে বজ্রপাত। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন, পানের ডিব্বা নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল। গ্রামের সুখ সুবিধে, পূজা পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বলে উঠল, কাকাবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? দেবব্রতবাবু একটু হেসে বললেন, কলকাতায় আর কোথায় ভূত পাবো মা, এত লোডশেডিংয়ের সুবিধে, তবুও তেনারা দেখা দেন না। কথাটা শুনে সুষমা বলল, কিন্তু আমাদের এখানে ভূত আছে, আর এই বাড়িতেই। জানেন, মা এই বাড়িতে প্রায়ই ভূত দেখে। বিনয়বাবুর স্ত্রী কিচ্ছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, ভূত কিনা জানি না, তবে অন্ধকারে এঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায়, তারপর হঠাৎই মিলিয়ে যায়। দেবব্রতবাবু ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিত হলেন। বললেন, তা একবার প্ল্যান চেক করে দেখতে পারেন তো। ব্রত বলল, প্ল্যানচেট? নাম শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। দেবব্রতবাবু বিজ্ঞের মতো হেসে বললেন, ও আর এমন কি ব্যাপার, আমি এক সময় প্ল্যান চেক করে কত না আত্মাই নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? সত্যি? দেবব্রতবাবু গোঁফের ফাঁক দিয়ে একটু হাসলেন। পারি। একটা কাপ আর একটা চক্খড়ি নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। সুষমা মহা উৎসাহে বলে উঠল, কিরকম কাপ? অতি সাধারণ চা খাওয়ার কাপ, তবে ভালো করে না একটু ধুয়ে মুছে এনো। সুষমা তখনই ছুটে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্খড়ি নিয়ে এলো। তারপর দেবব্রতবাবুর নির্দেশে মসৃণ জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা শুকোলে এবার দেবব্রতবাবু বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকে মাথা থেকে A, তার নিচে B, তার নিচে C, এমনি করে Z পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতকগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট্ট করে আরও একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই ছোট্ট গণ্ডিটার মধ্যে
কাপটাকে উপুড় করে রাখলেন। ব্যাস, এবার বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে নীল আলোটা জ্বেলে দিল। বেশ বেশ। আচ্ছা, আপনাদের কাছে ধূপ আছে? হ্যাঁ আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যতদূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপদানিতে দুটো ধূপ জ্বেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই ঘরের হাওয়াটাই বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা বলে নি। দুজনতে বসতে হবে কাপের দুদিকে, একটা ওরে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। একাগ্র চিত্তে ভর্তি ভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপটা নড়ছে তখন তাকে জিজ্ঞেস করবে কে এসেছেন। তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে আটটা ওই কাপ দিয়েই ইংরাজি লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরাজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজনই বসবে। কৌতূহল যেমন আছে তেমন ভয়ও করছে। শেষ পর্যন্ত সুষমার ব্রত দুরু দুরু বক্ষে এসে বসল। কাকে ডাকবে ঠিক করেছো? এ আর কঠিন কি, কত চেনা জানা লোকই তো এর মধ্যে মারা গেছেন। ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয়, কি বলিস ভাই? ধীরু গাঙ্গুলি? ওই সুদখোর বদমাইশ লোকটা? না না, ওকে ডেকে কাজ নেই। সুষমা একটু ভেবে বলল, তবে ঘোস্তের হরেন দাদু? ওরে বাবা, ওই রাগী লোককে? না না, কখনোই না। আমি যতদূর জানি উনি তো ঝগড়া করতে করতেই হার্ট ফেল করেছিলেন। তাহলে মা, তোমার সই গঙ্গা জলকে ডাকলে কেমন হয়? না বাপু, সে ছিল বেজায় সূচিবাইয়ে। দেখতে না আমাদের ঘরে এসে বসতে চাইতো না। আজ মরে গিয়ে তো ছেড়েই দাও। মহা মুশকিল। তাহলে কাকে ডাকা যায়? বেশ একজন ধীর স্থির নম্র ভদ্র মানুষ হলেই তো ভালো হয়। হ্যাঁ, সেই রকমই কারোর কথা ভাবো, নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয়। হঠাৎ সুষমা বলে উঠল, আচ্ছা, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা বলতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। বেশ খানিকক্ষণ সবাই চুপচাপ রইল। দিয়ে বিনয়বাবু বলল, কিন্তু সে যে মারাই গেছে তা এখনো সাব্যস্ত হয়নি। বলে তিনি দেবব্রতবাবুর দিকে তাকালেন। ওই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি। সে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর আর গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু। জানা গেল ওরা গিরিডি থেকে কিছুটা দূরে উষ্ট্রি ফলস দেখতে গেছে। 2 দিন পরে বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞেস করা হলে সে তো অবাক। বলল ও তো শেষ পর্যন্ত উষ্ট্রি দেখতে যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলেছিল সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফিরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রতবাবু কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর চিন্তান্বিতভাবে বললেন, যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন? বিনয়বাবু অত্যন্ত সহজভাবেই বললেন, ধরুন অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু। এছাড়া আর কী বা হতে পারে? ধরো খুনও হতে পারে। সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী। দেবব্রতবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খুন? কে খুন করবে? আর একটা কলেজ স্টুডেন্টের খুন করার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে? আমার ধারণা খুনের একটাই উদ্দেশ্য ছিল। ওর হাতে একটা বিশেষ আংটি ছিল। আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম। সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিল এটা পরে থাকলে নাকি কোনোদিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিল যেন সে কথাটা কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সবসময় পরে থাকতো আর সবাইকে বলে বেড়াতো। হ্যাঁ, তো তাকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রতবাবু।
না, প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। দেবব্রতবাবু একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, পুলিশ কিছুই করতে পারলো না? বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়লেন। না, কে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের খুব একটা মাথা ব্যথা ছিল না। দেবব্রতবাবু আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন, তারপর বললেন, মৃত্যু হয়েছে এমন যখন নিশ্চয়তা নেই তখন অন্য কাউকে ডাকলেই তো হয়। কিন্তু ব্রত বলে উঠল, না না, ছোট কাকাকেই ডাকা হোক, তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল। দেবব্রতবাবু বাধা দিলেন, ও হো, তোমরা তো ওকে দেখোনি, তাহলে স্মরণ করবে কি করে? আচ্ছা, ওনার একটা ছবি পাওয়া যাবে? এ ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল। খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে, তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। তবে তোমরা উঠে পড়ো, তোমাদের বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বসলো বিনয়বাবু আর তার স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের ওপর আঙুল ঠেকালো। তারপর এক মনে বাড়ির ছোট্ট ছেলেটির কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলার শব্দটুকুও শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিক টিক করে ডেকে উঠল। 2 মিনিট, 3 মিনিট, এই করে প্রায় 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপটা একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতবাবুর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই এখনো তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছা করলেই আপনারা অন্য কাউকে কথাটা শেষ হলো না। সবাইকে চমকে দিয়ে কাপটা নড়ে উঠল, আর সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল, তারপর হঠাৎ ছিটকে বাইরের ছোট্ট বৃত্তে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগলো। দেবব্রতবাবু ফিসফিস করে বললেন, জিজ্ঞেস করুন কে এসেছেন। ওরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে এসেছেন? এইসব ক্ষেত্রে কাপটা ইংরাজির এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এই ক্ষেত্রে সেরকম কিছুই ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা দায়ী হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রতবাবু নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেলেন। আপনারা আঙুলটা সরিয়ে নিন। ওরা দেবব্রতবাবুর কথা মতোই কাজ করলেন। সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। এ কোনো অশুভ আত্মার কাজ, ক্ষতি করার জন্য এসে পড়েছিল। অনেক রাত হয়েছে, আর কাউকে দেখে কাজ নেই। সকলেরই গা ছমছম করছিল, তাই দ্বিরুক্তি না করে সবাই উঠে পড়ল। দরজায় কি কেউ কড়া নাড়ছে? হঠাৎ ঘুমটা ভেঙে গেল। অন্ধকার ঘর। প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছেন, কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় এবার জোরে কড়া নাড়ার শব্দ। শুনছেন? শিগগির একবার আসুন। হ্যাঁ, একবার প্লিজ আসুন। ধর্মর করে উঠে দেবব্রতবাবু আলো জেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তার স্ত্রী। ভয়ে তাদের মুখ একেবারে সাদা। জলদি একবার ঘরে আসুন। দেবব্রতবাবু তখনই তাদের সঙ্গে গেলেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যান চেট করা হয়েছিল। বিনয়বাবু সভায় বললেন, আমরা পাশের ঘরটাতেই শুই। অনেকক্ষণ থেকে এই ঘরে কীরকম একটা ঠুকঠুক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুরই হবে, কিন্তু শব্দটা অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিট শেফের ওপর নড়ছে, কিন্তু এখন ওই নড়ছে? ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন।
একটা কাপ কখনো এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করে ওরা ফিরে যাচ্ছিলেন, এমন সময় একটা শব্দ। সবাই চমকে উঠে দেখলো কাপটা যেন শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসেছে মিডশেপের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রতবাবুর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। কি কি হবে এবার দেবব্রতবাবু? স্পিরিট দেখছি এখনো যায়নি, বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা। কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবারে আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, আপনারা বসবেন না তো? ঠিক আছে, আমিই বসছি। আপনি বসবেন তো নাকি নাকি আপনি ওই দলে? ভয় করলেও বিনয়বাবুকে বসতে হলো। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, আপনি তৈরি? বিনয়বাবু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন, একটু ইতস্তত করে বললেন, আপনি বসবেন? কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি। দেবব্রতবাবু যেন একটু বিরক্ত হলেন। সে আমি বুঝে নেব। বলেই তিনি কাপের ওপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গেই কাপটা ছোট্ট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু অত্যন্ত ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কে এসেছেন একটু দয়া করে জানাবেন? মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে, তারপর তত্তর করে উঠে এলো এ অক্ষরটির কাছে, তারপর নেমে ঘুরে গেল এমের কাছে, সেখান থেকে ই, তারপর এনের কাছে গিয়ে থেমে গেল। সকলে একসঙ্গে বলে উঠল, রমেন? কি রমেন? আচ্ছা, রমেনটা কে? আমার ছোট ভাই। বলে ফুপিয়ে উঠলেন বিনয়বাবু। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্য ছটফট করছে। রমেন ভাই আমার, কেমন আছিস? কি কি করে তোরই সর্বনাশ হলো? কে করলো? এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। রমেনের আত্মাও দিল না। কাপটা শুধু একবার ধীর গতিতে এগিয়ে গেল এমের কাছে, তারপর ইউয়ের কাছে, তারপর আর, তারপর ডি, তারপর ই, ফের আর। কাপ নড়ে নড়ে নয়, ছুটে চলেছে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের ওপর। আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা থরথর করে কাঁপছে। এ পর্যন্ত একটা কথাই স্পষ্ট হয়েছে, মার্ডারার। তারপর আরও একটি কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটা তুলে নিলেন, সঙ্গে সঙ্গে কাপটা নিশ্চল হয়ে গেল। এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট ভয় দেখাতে চাইছে। আজ আর এসব কিচ্ছু নয়, যান যে যার ঘরে শুয়ে পড়ুন। বলেই তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খিল দিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে খাটে বসলেন, দিয়ে টর্চের আলোয় হাতঘড়িটা একবার দেখে নিলেন। রাত 3:30। ব্যাগটা তুলে নিয়েই জুতোর সামান্যতম শব্দটুকু না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন। 3 মাইল পথ হাঁটতে হবে, হয়তো ছুটতে হবে। তারপর যে দিকের যে ট্রেন পাওয়া যায় সেটাতেই উঠে পড়বেন। রমেনের বাড়ি যে এটাই তা কি করে আর জানতেন? ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উশ্রী ফলস দেখতে না গেলেই হতো। তার আগ্রহেই তো রমেনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে বলতো এই জিনিস নাকি রাজার ভাগ্যেও জোটে না। এই আংটি পরা থাকলে কোনো বিপদই নাকি কাছে ঘেঁষতে পারে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাস করতেন না। এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়াও হয়েছে। সেদিন উশ্রী ফলসের একদম ধারে একটা পাথরের উপর দাঁড়িয়ে আবার সেই তর্ক শুরু হয়েছিল। প্রচণ্ড রেগে গিয়েছিল দেবব্রত। তাহলে ওই যেখানে তোরে জল পড়ছে সেখানে ঝাঁপ দে, দেখি কি করে বাঁচিস। কিরে, দম আছে? ঝাঁপ দে।
রমেন শুধু আংটিটার দিকে একবার তাকিয়ে বলেছিল, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। এই কথা বলেও রমেন যেন একটু ইতস্তত করছিল। একটু নাকানি চোবানি খাওয়াবার জন্য হঠাৎ দেবব্রত সামনে একটু ঠেলা দিলেন। রমেন ছিটকে পড়ল দুপা দূরে একটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিচ্ছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা। বয়স তখন কতই বা হবে, 18 বা 19। দেবব্রতবাবু তখন প্রাণপণে ছুটছেন। কেন ছুটছেন জানেন না, শুধু কোনো মতে এখন এই গ্রাম ছেড়ে পালানোই তার লক্ষ্য। স্টেশন এখনো বহু দূরে। এতক্ষণ শুনছিলেন মানবেন্দ্র পালের লেখা খুনি। এরকম আরও গল্প শুনতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পসমূহ। আর আপনারা পরবর্তী কী গল্প শুনতে চান সেটা আমাদের জানান কমেন্ট বক্সে। আবারও এরকম আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে।